হ্যালো বন্ধুরা, রেকর্ডিং মোড ট্রাভেলে আবার তোমাদের স্বাগত। দেখতেই পাচ্ছ একটা বছর আস্তে আস্তে শেষের পথে, আর বছর যত শেষের পথে এগোয়, মানে যতই শীতের সময়টা আসে, তত কিন্তু আমাদের বাঙালিদের বিশেষ করে একটু বাইরে বাইরে মন চলে যায়, মানে বেড়াতে ইচ্ছে হয়। আর এই সময়টাই জেনারেলি আমরা বছরের বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো মরুভূমি কিংবা জঙ্গল। আমরা এই চ্যানেলে মাত্র কয়েকদিন আগেই একটা দুর্দান্ত অফবিট বেড়ানোর জায়গার সন্ধান নিয়ে এসেছিলাম, যেটা ছিল আমাদের জন্য একটা বিস্তারিত সিরিজ, হিমাচল প্রদেশ। তবে চেনা সিমলা কুলু মানালি নয়, একটু অফবিট, একটু অচেনা, আর একদম না জানা ছবির মতো সুন্দর হিমালয়। সেঞ্জ ভ্যালি সিরিজটার কথা বলছি। সেঞ্জ ভ্যালির সেই রোড ট্রিপের হিসাব কিতাব নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখছো ট্রাভেল টপিক, আর আজকের ট্রাভেল টপিকে তোমাদের সঙ্গে আলোচনা করব সেঞ্জ ভ্যালি ট্যুর প্ল্যান আর বিস্তারিত খরচ নিয়ে। আমাদের সেঞ্জ ভ্যালির এই রোড ট্রিপটা কিন্তু একটা পূর্ণ দৈর্ঘ্যের ছুটিতে ছিল, 10 রাত 11 দিনের ট্যুর। তোমরাও যদি এই ট্রিপটা করতে চাও তাহলে মিনিমাম এই সময়টা কিন্তু লাগবেই লাগবে। এবার শুরুতেই চলে আসি আমাদের এই রোড ট্রিপের ফিক্সচার, মানে সূচিটা কেমন ছিল। তোমরা জানো এতদিন ধরে যারা এই চ্যানেল দেখছো যে আমরা যে কোনো রোড ট্রিপ করি সবসময় নিজেদের গাড়িতে। আমাদের এবারের রোড ট্রিপে অক্টোবরের 11 তারিখ আমরা রওনা দিয়েছিলাম। প্রথম দিন আমাদের জার্নিটা ছিল 766 কিলোমিটার, আর হুগলি থেকে রওনা দিয়ে আমরা সেই দিনটা শেষ করেছিলাম প্রয়াগরাজে। চলে আসি দ্বিতীয় দিনে। সেদিন আমরা প্রয়াগরাজ থেকে স্টার্ট করে উত্তরপ্রদেশ, হরিয়ানা পেরিয়ে আমরা শেষ পর্যন্ত পৌঁছেছিলাম আম্বালায়। সেই জার্নিটা আমাদের ছিল 871 কিলোমিটারের। তৃতীয় দিন আমাদের ড্রাইভটা তুলনামূলকভাবে ছোট ছিল, কিছুটা সমতল, তারপর বেশিরভাগটাই পাহাড়ে। আমরা গিয়েছিলাম আম্বালা থেকে হিমাচল প্রদেশের শানগড়, আর সেদিন আমাদের ড্রাইভটা ছিল 265 কিলোমিটারের। আমাদের ট্রিপের ডে 4 অর্থাৎ চতুর্থ দিন, সেদিন কিন্তু আমাদের শানগড়ে পুরোটাই সাইট সিইং ছিল, কোথাও আলাদা করে যাওয়ার ছিল না। এবং গোটা শানগড় তোমরা কিন্তু একটা দিনে ঘুরে ফেলতেই পারো যদি ঠিকঠাক প্ল্যানিং করো। চলে আসি পঞ্চম দিনে। পঞ্চম দিন আমরা শানগড় থেকে রওনা দিয়েছিলাম। প্রথমে সেখান থেকে আমরা গিয়েছিলাম মানু ঋষি টেম্পল, যেটাও সেঞ্জ ভ্যালিরই একটা অন্য অংশে, এবং তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম সেঞ্জ রিভার সাইড। এই দু পর্বে আমাদের জার্নিটা ছিল প্রথমে 17.8 কিলোমিটারের, আর তারপর 16.2 কিলোমিটারের। অর্থাৎ কাগজে কলমে শুনতে 34 কিলোমিটার, কিন্তু বিশ্বাস করো আমাদের শানগড় থেকে মানু ঋষি টেম্পল দেখে সেঞ্জ পৌঁছতে পুরো একটা আস্ত বেলা লেগে গিয়েছিল। রোড ট্রিপের 6 নম্বর দিন আমরা ছিলাম সেঞ্জে, আর সেঞ্জ রিভার সাইড থেকে সেদিন গোটা সেঞ্জ উপত্যকা নিজেদের গাড়িতে ড্রাইভ করে আমরা সাইট সিইং করেছিলাম। বিস্তারিত সেই গল্প আমরা বলবো এই পর্বেরই একটু পরের দিকে। রোড ট্রিপের 7ম দিন আমরা সেঞ্জ থেকে রওনা দিয়েছিলাম দেওহারি। এই ডিস্টেন্সটা মাত্র 9.3 কিলোমিটার, কিন্তু দুটো গ্রাম সেঞ্জ ভ্যালির দুই প্রান্তে। তবে দুটো গ্রামের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সও আলাদা, আর এই জার্নিটা ছোট হলেও চোখের জন্য কিন্তু দুর্দান্ত আরাম। সিরিজের 8 নম্বর দিন আমাদের সেই অর্থে দূরে কোথাও যাওয়ার ছিল না, আমরা পুরোটাই করেছিলাম দেওহারিতে সাইট সিইং। এবং সেদিন আমাদের এই জার্নিটার গাড়ি যত না ব্যবহার হয়েছিল তার থেকে বেশি হয়েছিল 11 নম্বরের ব্যবহার। আমরা ট্রেক করেছিলাম দেওহারি থেকে, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ট্রেক করা যায়, খুব সুন্দর সুন্দর ট্রেক রুট আছে, সব বিস্তারিত বলছি পরে। সিরিজের 9, 10 আর 11 এই যে শেষ 3 দিন আমাদের গোটাটাই কেটেছিল বলতে পারো রাস্তায়। তার মধ্যে 9 নম্বর দিন দেওহারি থেকে ড্রাইভ শুরু করেছিলাম, এবং আমরা পাহাড় থেকে সমতলে নেমে এসেছিলাম, হিমাচল প্রদেশ ক্রস করে ঢুকেছিলাম পাঞ্জাবে, তারপর হরিয়ানা ক্রস করে শেষ পর্যন্ত আমরা সেদিন রাতে পৌঁছেছিলাম উত্তরপ্রদেশের বুলন্দশহরে। আমাদের এই জার্নিটা ছিল 524 কিলোমিটারের। 10 নম্বর দিন গোটা দিনটাই রাস্তায় কেটেছিল হাইওয়েতে, এবং গোটা দিনটাই কেটেছিল উত্তরপ্রদেশে। আমরা বুলন্দশহর থেকে সকাল সকাল স্টার্ট করেছিলাম, আর আমাদের জার্নিটা শেষ হয়েছিল বেনারসে। এই জার্নিটা আমাদের ছিল সব মিলিয়ে 704 কিলোমিটারের। 11 নম্বর এবং সিরিজের শেষ দিন অক্টোবরের 21 তারিখ বেনারস থেকে আমরা রওনা দিয়েছিলাম, এবং আবার আমাদের জার্নিটা আর সেই সঙ্গে গোটা রোড ট্রিপটা এসে শেষ হয়েছিল যখন আমরা বাংলায় পৌঁছে গিয়েছিলাম। তোমরা যারা সেঞ্জ ভ্যালি অর্থাৎ হিমাচলের অফবিটে এই ট্রিপটাই করতে চাইছো কিন্তু নিজেদের গাড়িতে নয়, তাদের জন্য এবার বলবো তোমরা এখানে
অন্য কোন ভাবে পৌঁছতে পারো। তোমরা ট্রেনে পৌঁছতে পারো অবভিয়াসলি, তার জন্য প্রথমেই তোমাদের কলকাতা থেকে যেতে হবে চণ্ডীগড়, আর তারপর চণ্ডীগড় থেকে তোমরা বাস সার্ভিস পাবে এবং তার পাশাপাশি নিজেরাও গাড়ি ভাড়া করে নিতে পারো। সেক্ষেত্রেও তোমাদের কিন্তু অনেক অপশান থাকে। আর যারা তোমরা ট্রেনেই যাবে কিন্তু একটু অন্য রুট দিয়ে, অর্থাৎ হিমাচলেরই অন্য কোনো প্রান্ত থেকে এই ট্রিপটা শুরু করতে চাও, তারা কিন্তু খুব সহজে কোনোভাবে কুলু বা মানালি পৌঁছতে পারো। সেটা সিমলা ঘুরেও হতে পারে বা অন্য যে কোনোভাবে। কুলু এবং মানালি থেকে সেঞ্জ ভ্যালি আসার কিন্তু ব্যবস্থা আছে। তোমরা ব্রেক করেও আসতে পারো, আবার ডিরেক্টও আসতে পারো। কুলু এবং মানালি থেকে বা চণ্ডীগড় থেকে যেখান থেকেই তোমরা সেঞ্জ ভ্যালি পৌঁছতে চাও না কেন, তোমাদের কিন্তু প্রথমে আসতে হবে অট টানেল। এই অট টানেল জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমাদের জার্নি ভ্লগটা দেখেছো তারা অবশ্যই মনে রাখবে হয়তো। এবং এই অট টানেল থেকেই কিন্তু সেঞ্জ ভ্যালি এবং তীর্থান ভ্যালির রাস্তাটা আলাদা হয়। সেই কারণের জন্য এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ। যারা ভ্লগটা দেখোনি তাদের জন্য ভ্লগটা ডেফিনেটলি আই বাটনে এবং এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক করে দেবো। অট টানেল থেকে বাসও পাওয়া যায়, যদিও বাস সার্ভিস খুব রেগুলার নয়, দিনে বেশ কিছু সময় অন্তর অন্তর বাস পাওয়া যায়। আর এছাড়া ট্যাক্সিও পাওয়া যায়। সেই অট থেকে তোমাদের বাসে হোক বা ট্যাক্সিতে হোক, সেখান থেকেই তোমাদের সেঞ্জ ভ্যালির অন্য ডেস্টিনেশনগুলোয়, অর্থাৎ সেটা শানগড় হোক কি সেঞ্জ হোক কি দেওহারি হোক, সেখানে পৌঁছতে হবে। এবার চলে আসি তোমরা যারা ফ্লাইটে প্ল্যান করবে তারা কিভাবে যাবে। দেখো, তাদের জন্য দুটো অপশান। তোমরা কলকাতা থেকে ফ্লাইট ধরে বা যে শহরেই থাকো না কেন সেখান থেকে তোমরা অবশ্যই ফ্লাইট ধরে পৌঁছে যেতে পারো প্রথমে দিল্লি। অবশ্যই বেশি সংখ্যক ফ্লাইট পাবে, অপশান অনেক বেশি খুলে যাবে। আর তাছাড়া আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে কেউ ফ্লাইট ধরে চণ্ডীগড় পৌঁছে যেতে পারো। এছাড়া যদি সব থেকে কাছের এয়ারপোর্ট বলো, তাহলে সেঞ্জ ভ্যালি থেকে সব থেকে কাছের বিমানবন্দর হচ্ছে কিন্তু কুলুর ভুন্টার এয়ারপোর্ট। কিন্তু সেখানের খুব বেশি নিয়মিত ফ্লাইট তোমরা হয়তো পাবে না, এবং সেই ফ্লাইটের বুকিং পাওয়াও কিন্তু একটু কষ্টসাধ্য। এরপর ফ্লাইট থেকে বাকি রাস্তাটা, অর্থাৎ চণ্ডীগড় থেকে হোক কি দিল্লি থেকে হোক কি কুলুর ভুন্টার থেকে হোক, সেটার কথা তো তোমাদের আগেই বললাম। সেঞ্জ ভ্যালির এই রোড ট্রিপ করতে গেলে বা এই ট্যুরটা করতে গেলে তোমাদের গাড়িতে গেলে পুরোটাই যদি রোডওয়েজে তোমরা ট্রাভেল করো, তাহলে কোথায় কত রাত থাকবে। আমরা যে প্ল্যানটা অনুযায়ী এগিয়েছিলাম, এক রাত আমরা ছিলাম প্রয়াগরাজে, তারপর আমরা এক রাত ছিলাম আম্বালায়। মূল যে তিনটে জায়গা যেখানে বেস করে আমরা গোটা সেঞ্জ ভ্যালির এই ট্রিপটা ঘুরেছিলাম, শানগড়ে আমরা ছিলাম দুরাত, আমরা সেঞ্জে ছিলাম দুরাত এবং দেওহারিতেও দুরাত ছিলাম। এরপর ফেরার জার্নিটায় আমরা এক রাত স্টে করেছিলাম বুলন্দশহরে এবং এক রাত স্টে করেছিলাম বেনারসে। হিমাচলের সেঞ্জ উপত্যকায় বেড়াতে যাওয়ার সেরা মরশুম বা সিজন কোনটা, অবশ্যই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেঞ্জ ভ্যালিতে কোন কোন সময় ট্যুরিস্ট ফুটফল বেশি হয়, কোন সময় কম হয় এবং কোন সময় প্রকৃতি কীরকম থাকে সেটাও বলবো তোমাদের। অবশ্যই প্রথমেই চলে আসি আমরা যে মাসে গিয়েছিলাম, অক্টোবর মাসে। অক্টোবর এবং নভেম্বর কিন্তু সেঞ্জ ভ্যালির জন্য বলতে পারো অটাম। এই সময়টায় জাস্ট পরিপূর্ণ শীত পড়ার আগে একটা মডারেট সিজন। এই সময় তোমরা কিন্তু আগে থেকে হোমস্টে বা হোটেল রিসর্ট সেগুলো বুক করে যেও। ট্যুরিস্ট পাবে, তবে ট্যুরিস্টের সব থেকে বেশি ঢল কিন্তু এই সময় থাকে না। এরপর চলে আসে ডিসেম্বর থেকে মার্চ মাস। হিমাচলের অন্য বিভিন্ন অফবিট ডেস্টিনেশনগুলোর মতো সেঞ্জ উপত্যকাতেও যেহেতু প্রচুর প্রচুর মানুষের ভিড় জমে একেবারে শীতের সময়, যখন বরফ পড়ে, স্নোফল হয়। কারণ বরফ দেখতেই প্রচুর সংখ্যক ট্যুরিস্ট এখানে ছুটে যান প্রত্যেক বছর। কাশ্মীরে যেমন গুলমার্গ কিংবা যেমন মানালিতে মানুষজন ছুটে যান, ঠিক তেমনি একইভাবে বরফ দেখতে সেঞ্জ উপত্যকাতেও কিন্তু ইদানিং প্রচুর ট্যুরিস্টের ঢল নামছে। এই সময়টা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস, এবং তোমরা মাথায় রেখো এটা কিন্তু ওখানকার স্থানীয় মানুষদের কাছেও পিক সিজন। যাতায়াতের কন্ডিশনগুলো কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু যদি আগে থেকে বুক না করো তাহলে কিন্তু এই সময় গিয়ে তোমরা কোনো হোমস্টে বা রিসর্টে বুকিং পাবে না, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এরপর চলে আসে আরেকটা মডারেট সিজন, সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত, অর্থাৎ বর্ষা আসার আগে। মূলত যেটাকে আমরা বসন্ত বা খানিকটা বলতে পারো সামারের শুরুর দিক ধরতে পারি। অবভিয়াসলি তোমরা ভিউ দুর্দান্ত পাবে, প্রচুর ফুল দেখতে পাবে রং বেরঙের, এবং বরফ পাহাড় চূড়োয় কিন্তু তখনও তোমরা দেখতে পাবে। এবং শানগড়ের যে সমস্ত শানগড় এবং তার সারাউন্ডিংসের
যে সমস্ত মেডোজ বা সবুজ চারণভূমিগুলো, সেগুলো কিন্তু ওই সময় ভীষণ কালারফুল লাগে। এরপর চলে আসে বছরের শেষ অংশটা, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর। সব থেকে বেশি বর্ষা হয় এবং এই সিজনটা কিন্তু একেবারেই রেকমেন্ডেড নয়, বলতে পারো এটা পিওরলি অফ সিজন। সেঞ্জ ভ্যালি এই সময় খুব সুন্দর থাকে, বর্ষায় আরও বেশি সবুজ হয়ে যায়, কিন্তু মাথায় রাখতে হবে তোমরা যারা ওখানে বেড়াতে যাবে, শানগার বা সেঞ্জ ভ্যালির বিভিন্ন অংশে রাস্তাঘাট বা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনও ততটা উন্নত হয়নি। বেশ কিছু জায়গায় রাস্তা ভাঙা, অনেক ক্ষেত্রে 4x4 গাড়ি ছাড়া পৌঁছানোও একটু কঠিন হয়। সুতরাং এই সময়টা তোমাদের কিন্তু কখনোই রেকমেন্ড করব না। এতক্ষণ তোমাদের বলছিলাম সেঞ্জ উপত্যকায় বেড়াতে গেলে তোমরা প্ল্যানটা কিভাবে করবে। এবার চলে আসবো সেঞ্জ উপত্যকায় আমরা যেভাবে বেড়াতে গিয়েছিলাম, অর্থাৎ নিজেদের গাড়িতে, আমাদের খরচ কী রকম হয়েছিল এবং তার পাশাপাশি সেই খরচ তোমরা কোথায় একটু একটু করে হলেও কমাতে পারো বা কোথায় খরচ বাড়তে পারে। প্রথমেই চলে আসি ট্রান্সপোর্টেশন মানে জার্নির খরচে। আমরা এই রোড ট্রিপটায় টোটাল ট্রাভেল করেছিলাম ৩,৯৭৪ কিলোমিটার। আমাদের প্লেনসে সমতলে বা হাইওয়েতে গাড়ি চলেছিল ৩৬২৪ কিলোমিটার, আর পাহাড়ে গাড়ি চলেছিল ৩৫০ কিলোমিটার। এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি যে কোনো রোড ট্রিপ করতে গেলে সবথেকে বেশি যে ফ্যাক্টরটা মাথায় রাখতে হয়, বাজেটে যেটা সবথেকে বেশি তফাৎ গড়ে দেয়, সেটা হচ্ছে অবভিয়াসলি ফুয়েল কস্ট। আমরা জিমনিতে ট্রাভেল করি তোমরা জানো, এবং সেক্ষেত্রে পেট্রোল কস্টটা আমাদের ছিল টোটাল ২৮,৮৬৪ টাকা। বাংলা থেকে হিমাচল পর্যন্ত এত লম্বা একটা ডিস্টেন্স ট্রাভেল করার ক্ষেত্রে আমরা কোথাও কিন্তু ১০৪ টাকা ৭৭ পয়সা লিটারে পেট্রোলও পেয়েছি, আবার কোনো ক্ষেত্রে আমরা ৯৪ টাকা ৫ পয়সা লিটার পেট্রোলও পেয়েছি। অনেকেই তোমরা জানতে চাও, অনেকের কৌতূহল থাকে যে আমরা মাইলেজ কীরকম পেলাম। দেখো, এই ট্রেনের ক্ষেত্রে আমি কিন্তু এবার তোমাদের কোনো নির্দিষ্ট মাইলেজ ইচ্ছাকৃত বলছি না, কারণ তোমরা বুঝতেই পারছো যে একটা প্রায় ৪,০০০ কিলোমিটারের রোড ট্রিপের জার্নিতে সব জায়গায় বা সব ট্রেন তো একই রকম হয় না, বিভিন্ন ট্রেন পেরিয়ে এই গোটা জায়গাটা আমাদের যাতায়াত করতে হয়েছে। তার মধ্যে আমাদের প্লেনসে যে মাইলেজটা আমরা পেয়েছি সেটা পেয়েছি ১৫.৭৪ কিলোমিটার পার লিটার। আমরা এর আগে অনেক রোড ট্রিপে কিন্তু ১৬রও বেশি, ১৬.৫-র কাছাকাছি মাইলেজও জিমনিতে পেয়েছি, কিন্তু এক্ষেত্রে তোমাদের বলে রাখি এবারে আমাদের মাইলেজটা আশানুরূপ হয়নি। তার একটা মূল কারণ ছিল হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশের হাইওয়েতে যখন আমরা গাড়ি নিয়ে গেছি তখন আমরা দেখেছি ওখানে ওভার স্পিডিংয়ের নামে ট্রাফিকে কী পরিমাণ স্ক্যাম চলছে। এই বিষয়ে তোমাদের সতর্ক করে রাখবো আরও বেশি করে, তার কারণ যারা তোমরা বাইরে থেকে গাড়ি নিয়ে যাবে তারা কিন্তু খুব অদ্ভুত জিনিস একেবারে চোখের সামনে ঘটতে দেখবে। হাইওয়েতে বিভিন্ন প্রান্তে ওখানে কিন্তু চেকিং হয় এবং সেগুলো খুব র্যান্ডম চেকিং, এবং তার পাশাপাশি সেই চেকিংগুলো খুব অদ্ভুতভাবে টার্গেট করে নেয় কিন্তু বাইরের গাড়িতে। হিমাচল প্রদেশের নাম্বার প্লেটওয়ালা গাড়িকে আমরা অনেক ক্ষেত্রে ওভার স্পিডিং করতে, নিয়ম ভাঙতে দেখেছি। পুলিশের চোখের সামনে দিয়ে তারা কিন্তু আরামসে বেরিয়ে চলে যায়, কিন্তু বাইরের গাড়িকে দেখলে হিমাচল পুলিশ কিন্তু অনেক সময় একটু বেশি কড়াকড়ি করেন, এবং সমস্ত ক্ষেত্রে স্পিড লিমিটগুলো জানার বা বোঝার উপায়ও কিন্তু সবসময় খুব ট্রান্সপারেন্ট ওয়েতে থাকে না। তবে ফাইন কিন্তু একদম স্পট ফাইন হয় এবং সেটা কিন্তু বেশ ভালো অঙ্কে। এবার চলে আসি পাহাড়ের মাইলেজের প্রসঙ্গে। পাহাড়ে এবারে সিরিজে আমাদের এই টোটাল এত বড় জার্নির মধ্যে তোমরা জানো ৩৫০ কিলোমিটার পাহাড়ে গাড়ি চলেছে। সেই পাহাড়ে গাড়ি চলাটার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই এমন ছিল যেখানে পাহাড়ে রাস্তা পেয়েছি, আবার কিছু কিছু প্যাচ এরকম ছিল যেখানে কোনো রাস্তাই ছিল না, বলতে পারো একেবারে বোল্ডার বা গ্র্যাভেলের রাস্তা। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই গাড়ির 4x4 এনগেজ করতে হয়েছে, এবং যে কোনো গাড়ি হোক, সেটা ফ্রন্ট হুইল ড্রাইভ হোক কি রিয়ার হুইল ড্রাইভ হোক, যখনই সেই গাড়িতে যদি সেটা 4x4 হয় এবং যদি 4x4 বা অল হুইল ড্রাইভ এনগেজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাড়ির মাইলেজের ওপর একটা প্রভাব পড়ে, মাইলেজ অটোমেটিক্যালি নেমে আসে। জিমনিতে সেই ধরনের ক্ষেত্রে আমরা টোটাল পাহাড়ে যে মাইলেজটা এবার পেয়েছি সেটা ১২.৭ কিলোমিটার পার লিটার। আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এই ফুয়েল কস্টটা ছাড়াও আর যে ফ্যাক্টরটা থাকে সেটা হচ্ছে এই এত লম্বা জার্নির ফাস্ট্যাগের খরচ, অর্থাৎ বিভিন্ন জায়গাতে যেখানে গাড়ি টোল কাটে সেই ফাস্ট্যাগের খরচটা এবারে আমাদের জার্নিতে ছিল ৫,৯২৫ টাকা। এবারের রোড ট্রিপে আমাদের থাকার খরচগুলো কোথায় কত ছিল সেটাই এখন বিস্তারিত তোমাদের বলবো। আমরা প্রথম রাত ছিলাম প্রয়াগরাজের হোটেলে, সেখানে আমাদের খরচ লেগেছিল ১২৮৫ টাকা। অবভিয়াসলি এটা একটা বাজেট স্টে ছিল, এবং যেহেতু জার্নির মধ্যে মাত্র এক রাতের জন্য একটা হল্ট ছিল, সেই জন্য আমরা এরকম একটা হোটেল
অনলাইনে বুক করেছিলাম। আম্বালাতে আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমাদের এক রাতের জন্য খরচ লেগেছিল ১৭৩৫ টাকা। চলে আসি শানগারে। সেঞ্জ ভ্যালিতে যে প্রিমিয়াম প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোর কিন্তু রেঞ্জ অন্যান্য জায়গার থেকে একটু আলাদা হয়। অফ সিজন হলে তোমরা একটু বার্গেনিং করতে পারবে, কিন্তু সিজনে এই যে সময় আমরা এখন কথা বলছি, শীতের এই সময়টা, স্পেশালি স্নোফলের টাইমটা, সেটা কিন্তু ওদের কাছে পিক সিজন। তবে অফলাইনে তোমরা যদি বুক করতে যাও তাহলে কিন্তু একটু কঠিন হতে পারে। অনলাইনে বুক করার ক্ষেত্রে তোমরা আগে ভাগে যদি বুক করো তাহলে কিছু সুযোগ বা ছাড় কিন্তু পেতে পারো। শানগারে আমরা শানগারে ছিলাম। খুব দুর্দান্ত প্রপার্টি, তাই নিয়ে বিস্তারিত আমাদের একটা ভ্লগ আছে, তোমরা চাইলে সেই ভ্লগটা দেখে নিতে পারো। অবশ্যই আই বাটনে ভ্লগটা লিঙ্ক করে দেবো এবং তার পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশানেও তোমরা ভ্লগটা পেয়ে যাবে। আমরা সেখানে দুরাত ছিলাম শানগারে এবং আমাদের খরচ লেগেছিল ৫,৬০০ টাকা। সেঞ্জ রিভারসাইড কটেজেস, একদম নাম থেকেই বুঝতে পারছো সেঞ্জ নদীর ধারে দুর্দান্ত একটা লোকেশানে, সেঞ্জ উপত্যকার একটা পাহাড়ি গ্রামের মধ্যে একটা প্রপার্টি। ছবির মতো সুন্দর প্রপার্টি এবং ততই সুন্দর তার ব্যবস্থা। বেশ একটা ডুপ্লে কটেজ এবং সেটাও কিন্তু কাঠের আর মাড হাউসের মতো একটা ফিল দেয়। সেখানেও আমরা ছিলাম দুরাত এবং সেঞ্জ রিভারসাইড কটেজের দুরাতের স্টের জন্য আমাদের খরচ লেগেছিল ৬,০০০ টাকা, অর্থাৎ ৩,০০০ টাকা প্রতি রাত। এরপর আমরা ছিলাম দেওহারি গ্রামের অদূরে একটা রিসর্টে, সেটাও কিন্তু খুব চমৎকার একটা লোকেশানে এবং সেখানে আমাদের জীবনে প্রথমবার একটা অভিজ্ঞতা হয়েছিল। আমরা এমন একটা ট্রি হাউসে ছিলাম, যেটাকে ট্রি হাউস বলবো নাকি গ্লাস হাউস বলবো জানি না, যার ছাদটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল। একটা অসাধারণ অভিজ্ঞতা, জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতা এবং ভিউ বা পাহাড়, সেটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। সেখানে আমাদের দুরাত স্টের জন্য খরচ লেগেছিল ৫,৮০০ টাকা। ফেরার পথের জার্নিতে আবার আমরা মূলত যেটাকে টার্গেট রেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে বাজেট পার্সটাকে একটু সেভ করা যায়। বুলন্দশহরে আমরা আসার পথে এক রাত স্টে করেছিলাম, আমাদের সেই স্টেটায় খরচ হয়েছিল ১৪০০ টাকা। বেনারসে আমরা লাস্ট অর্থাৎ ১০ নম্বর রাতটা স্পেন্ড করেছিলাম, সেটাও ছিল আমাদের জাস্ট এক রাতের জন্য হল্ট, সেটাতে আমাদের খরচ লেগেছিল ২৩৩৩ টাকা। এই যে এবারের এত লম্বা দীর্ঘ রোড ট্রিপ, তাতে ১০ রাত ১১ দিনের আমাদের টোটাল থাকার জন্য হোটেল হোমস্টে সব কিছু মিলিয়ে খরচ হয়েছিল ২৪,০৯৭ টাকা। যে কোনো রোড ট্রিপে তোমরা যখন বেড়াতে যাও তখন কিন্তু সেই থাকাটার সঙ্গে কখনো কোথাও হোমস্টে হলে খাওয়া ইনক্লুডেড থাকে, অর্থাৎ ৪ বেলা খাওয়া থাকার সঙ্গেই ধরা থাকে প্যাকেজে, আবার কখনো খাওয়ার খরচাটা আলাদা হয়। এবারে আমরা হিমাচলের সেঞ্জ উপত্যকার যে রোড ট্রিপ, তাতে যে প্রপার্টিগুলোতে ছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই থাকা এবং খাওয়ার খরচটা কিন্তু আলাদা ছিল। আমাদের এবারের রোড ট্রিপে দুজনের জন্য ১০ রাত ১১ দিনে খাওয়া দাওয়ার খরচ হয়েছিল ১৩,৬৭১ টাকা। খাওয়া দাওয়ার কথাই যখন উঠল, অনেকেই হয়তো প্রশ্ন করে জানতে চাও, তাদের জন্য বলে দিই, হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে কোনো কোনো ক্ষেত্রে তীর্থস্থানে হয়তো আমিষ বা নিরামিষ নিয়ে অনেক রকম বিধিনিষেধ থাকে, কিন্তু গোটা সেঞ্জ উপত্যকায় কখনো তোমরা কোনো রকম সমস্যা ফেস করবে না। অবশ্যই তোমরা এখানে আমিষ খাবার দাবার পাবে। তবে মনপসন্দ আইটেম পেতে গেলে হয়তো অনেক ক্ষেত্রেই, যেহেতু জায়গাগুলো খুব রিমোট, সবসময় সব কিছু যে খুব ফ্যান্সি মেনু পাবে সেটা তোমরা এক্সপেক্ট করো না, কিন্তু ওভারঅল খাবার দাবার কস্ট বলো কোয়ালিটি বলো সব কিছুই যথেষ্ট আশাব্যঞ্জক। এবং একটু আগে থেকে বলে রাখলে ওরা কিন্তু এতটাই অতিথি বৎসল, ওরা তোমার জন্য আপ্রাণ চেষ্টা করেন সেই খাবারটা তৈরি করে দিতে। তবে অবভিয়াসলি এই রকম কোনো রিমোট জায়গায় গিয়ে তোমরা যদি বাঙালি খাবার আশা করো সেটা কিন্তু সবসময় পাবে না, আগেই বলে দিলাম। যে কোনো বড় ট্রিপে একটা খরচ থাকে মিসলেনিয়াস খরচ, যে খরচটা আমাদের অন্যান্য রোড ট্রিপের ক্ষেত্রেও তোমাদের এর আগে বলেছি, তোমরা জানো এতদিনে আমাদের এই ধরনের খরচগুলো, অর্থাৎ কখনো পার্কিংয়ের খরচ, কখনো টিপস, কখনো কোথাও কোনো এন্ট্রি ফি বা টিকিট লাগলো, ক্যামেরার জন্য কোথাও কোনো চার্জেস দিতে হলো, এই সমস্ত খরচকে আমরা সবসময় অন্যান্য খরচ বা মিসলেনিয়াসের তালিকায় রাখি। এর পাশাপাশি যেটা তোমাদের একটু আগেই বলছিলাম, হিমাচলে কিন্তু রোড ট্রিপ করতে গেলে একটা ব্যাপারে সাবধান থাকবে, সেটা হচ্ছে ওভার স্পিডিংয়ের ফাইন নিয়ে, যে অভিজ্ঞতাটা কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর নয়। সেই কারণের জন্য
হিমাচলে আমাদের কিন্তু ফাইনের মুখে পড়তে হয়েছিল ওভার স্পিডিংয়ের জন্য, যেটাই আমরা বললাম তোমাদের, সেটা ছিল প্রায় 3,000 টাকা। আর সেটা বাদ দিয়ে আমাদের অন্যান্য এই গোটা সিরিজে 10 রাত 11 দিনের সিরিজে অন্যান্য যে খরচগুলো হয়েছিল সেটা কিন্তু মাত্র 910 টাকা। তোমরা যারা এতক্ষণ এই পর্বটা ধৈর্য নিয়ে দেখছো, বুঝতেই পারছি তোমরা নিশ্চয়ই এরপর হিমাচলে যাওয়ার কোনো প্ল্যান করছো, এবং সেক্ষেত্রে তোমাদের এই উইশ লিস্টে ডেফিনেটলি সেঞ্জ ভ্যালি রয়েছে। সেঞ্জ ভ্যালির এই ট্রিপে আমাদের টোটাল খরচ কত হয়েছিল এবার সেই হিসেবটাই তোমাদের বলবো। 10 রাত 11 দিনে আমাদের টোটাল যে খরচটা হয়েছিল সেই খরচটার মধ্যে আমি কিন্তু একটু আগে আমাদের রোড ট্রিপ করার ক্ষেত্রে যে ওভার স্পিডিংয়ের ফাইনটা ছিল সেটাকে কিন্তু ইনক্লুড করিনি। সেটা বাদ দিয়ে আমাদের খরচ হয়েছিল 73,467 টাকা। এবং তোমরা জানো আমরা দুজন গিয়েছিলাম গাড়িতে, আমাদের সেক্ষেত্রে পার হেড যে কস্টটা এসছিল সেটা 36,734 টাকা। তোমরা যদি গাড়িতে রোড ট্রিপ করো এবং সেক্ষেত্রে যদি যাত্রীর সংখ্যাটা 2-এর বেশি হয়, 3 বা 4 হয়, সেক্ষেত্রে বুঝতেই পারছো তোমাদের কিন্তু এই কস্টটা, পার হেড কস্টটা আরও কমে দাঁড়াতে পারে। কারণ আমরা এবারের রোড ট্রিপে বিশেষ করে হিমাচলে এমন কিছু প্রপার্টিতে ছিলাম যেখানে কিন্তু আমরা ডুপ্লে কটেজ পেয়েছি, বা কোনো কোনো ক্ষেত্রে এরকম কোনো রুমে আমরা থেকেছি যেখানে কিন্তু 2জন নয় 4জন অ্যাডাল্টও আরামসে একসঙ্গে থাকতে পারে। শুধু সেঞ্জ ভ্যালির এই রোড ট্রিপ নয়, যে কোনো বড় ট্রিপ থেকে ফিরে এলেই আমরা তোমাদের কাছে চেষ্টা করি আমাদের বেড়ানোর অভিজ্ঞতাগুলো একেবারে অ্যাজ ইট ইজ রিয়েল টাইমে তোমাদের সামনে তুলে ধরতে। আমাদের বেড়াতে গিয়ে ঠিক যা যা অভিজ্ঞতা হয় সেখান থেকেই আমরা চেষ্টা করি তোমরা যাতে সেই ভুলগুলো না করো এবং তোমরা অনেক প্রিপেয়ার্ড হয়ে সেই জায়গায় যেতে পারো। সেখান থেকেই এই পর্বটার ভাবনা। পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা তো ডেফিনেটলি তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের জন্য অবশ্যই আমরা অপেক্ষায় থাকি। তবে তার পাশাপাশি বলে রাখি, অনেকেই হয়তো কমেন্টে জানতে চাও যে ওই পর্বটা দেখার সময় সেই প্রপার্টিটা যেখানে আমরা ছিলাম সেখানে ট্যারিফ কীরকম ছিল। আমরা এবার থেকে চেষ্টা করেছি যখন আমরা যে প্রপার্টিতে আছি বা যে জায়গাটায় আছি সেখানে আমাদের যে থাকার খরচটা হয় সেটা আমাদের সেই পর্বেই বলে দেওয়া। কিন্তু এই পর্বটায় মূলত আমাদের লক্ষ্য ছিল একটা বিস্তারিত প্ল্যানিং, আইডিয়া এবং খরচের হিসেব নিকেশ তোমাদের সামনে দেওয়া। মনে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই আমাদের জানিও। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। আর তার পাশাপাশি কি করতে হয় সেটা তোমরা জানো। আমরা চেষ্টা করি তোমাদের সামনে এই ধরনের প্রচুর অফবিট, নতুন নতুন, না জানা, অজানা, অচেনা এই ধরনের ডেস্টিনেশনগুলো তোমাদের সামনে তুলে আনতে, এবং কিভাবে তোমরা সেগুলোয় রোড ট্রিপ করে নিজেরা পৌঁছতে পারবে তারও একটা সুলুক সন্ধান দিতে। আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে তো অবভিয়াসলি এই ভিডিওটা এতক্ষণ দেখছো মানে ভালো লেগেছে, একটু সাবস্ক্রাইব করো। নিচেই সাবস্ক্রাইবের বাটনটা আছে। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে অনেক ধন্যবাদ তার জন্য। এভাবেই সাপোর্ট করে যেও প্রত্যেকটা পর্বে। এই চ্যানেলে একের পর এক কাছে দূরে বিভিন্ন ডেস্টিনেশনের নতুন নতুন ট্রিপ, নতুন নতুন সিরিজ নিয়মিত আসে। প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টায় আর প্রত্যেক রবিবার সকাল 10টায় আমাদের ভিডিও আসে। আর সেই ভিডিওগুলো যাতে তোমরা একেবারে দেওয়া মাত্রই, আমরা আপলোড করা মাত্রই পেয়ে যাও, তার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেল আইকনটা আছে সেই নোটিফিকেশানটাও অন রেখে দিতে হবে। আমরা কখন কোথায় বেড়াতে যাচ্ছি, কিভাবে ঘুরছি, আর কি কি ঘটছে চ্যানেলে, এই সব কিছুর রিফ্লেকশন রিয়েল টাইমে খুব চমৎকার আপডেট তোমরা পাবে ইনস্টাগ্রামে আর ফেসবুকে। তাই ওখানেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করে নিতে ভুলো না। কিন্তু আমাদের মতো আমরা জানি তোমরাও অনেকে প্রচুর ঘোরো, সারা বছর ধরে ঘোরো, এবং যেহেতু একটা বছর শেষ হয়ে আসছে ফলে এই বছর তোমরা কেমন ঘুরলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। সেটা কোথায় শেয়ার করবে তার জন্যই তো আছে রেকর্ডিং মোড ট্রাভেলগ, আমাদের ফেসবুক গ্রুপ, ওটাও কিন্তু চেক আউট করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। সবাই ভালো থেকো, বছর ভালো কাটুক, নতুন বছর প্রচুর বেরো।